প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তার জীবদ্দশায় তিনি যখন খলিফা ছিলেন তখন তিনি একবার নামাজে ইমামতি করছিলেন, নামাজ পড়াচ্ছিলেন ইমাম হিসেবে। তো তখন নামাজ শুরু হবার আগে একজন মুসল্লি দাঁড়িয়ে আপত্তি করলেন। আপত্তিটি ছিল এই যে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বা ইমামতিতে নামাজ পড়বেন না। তো কারণ হিসাবে তিনি উল্লেখ করলেন যে খলিফা ডিসক্রিমিনেট করেছেন বা বৈষম্য করেছেন প্রজাদের বিরুদ্ধে, নাগরিকদের বিরুদ্ধে। তো কারণ হিসেবে বা ব্যাখ্যায় তিনি জানালেন যে সরকারি কোষাগার থেকে রাষ্ট্রের নাগরিকদের সবাইকে কাপড় পরবার, ধরুন পাঞ্জাবি, তো পাঞ্জাবির জন্যে কাপড় কেটে দেওয়া হয়েছে একই মাপে। তো দেখা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু যে পাঞ্জাবিটি পরে আছেন সেইটি আজানু লম্বা, একেবারে নিচ পর্যন্ত, অ্যাঙ্কল পর্যন্ত। আর অন্যদের অত লম্বা হয়নি, তাদেরটি আরও ছোট, কারণ কাপড়ে হয়নি, সেটি অত লম্বা হতে পারেনি। তো এই জন্যে তার আপত্তি, সেই নাগরিকের, সেই মুসল্লির, তিনি আপত্তি করলেন যে খলিফা হয়ে আপনি ক্ষমতার অপব্যবহার করে অতিরিক্ত সুবিধা নিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের, যেটি আমরা পাইনি নাগরিক হিসেবে, সাধারণ প্রজা হিসেবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন না, তিনি খলিফা, সম্রাট, রাজা, রেগে গেলেন না, তিনি ব্যাখ্যা দিলেন না। ব্যাখ্যাটি দিলেন তার ছেলে, তার পক্ষে। তো তার ছেলে দাঁড়িয়ে বললেন যে বিষয়টি আসলে এরকম না, আপনারা বা আমি সবাই যেরকম একই মাপের কাপড় পেয়েছি বা পাঞ্জাবি বানাবার জন্যে বা পোশাক বানাবার জন্যে, আমার বাবাও সেই একই মাপের কাপড় পেয়েছিলেন। তো পোশাকের মাপটি একই রকম হবার কথা ছিল, বাট আপনি দেখতে পাচ্ছেন বা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবারটি বেশ লম্বা। কারণ হলো আমি আমার কাপড়টিও আমার বাবাকে দিয়ে দিয়েছি যাতে বাবা একটু লম্বা কাপড় বানাতে পারেন। আমি এটি ছাড়াই ম্যানেজ করেছি, আগের পাঞ্জাবি দিয়ে বা পোশাক দিয়ে চলছে, বাট বাবারটি একটু যাতে বড় হয় আমরা দুজনে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই জন্য আপনি কাপড়টি বড় দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুসল্লি খুশি হয়ে গিয়েছেন, উপস্থিত সবাই আপ্লুত, মুগ্ধ, আর এটি স্বাভাবিক, খলিফারা তো এমনই করেছেন। তো আমরা আমাদের খলিফার কাছে এরকম কিছু চাচ্ছি না। আমাদের খলিফা বলতে আমি মেন করছি এখন যিনি আমাদের সরকার প্রধান, রাষ্ট্রের নির্বাহী প্রধান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার কাছে আমাদের এমন প্রত্যাশা নেই। না থাকলেও মোটা দাগে আমরা কিছু জবাব দিতে চাই। আগেও চেয়েছিলাম অন্যান্য সরকারগুলোর কাছে, পাইনি। তাদের সরকারও আগে ক্ষমতায় ছিলেন, বিএনপি সরকার অন্তত দুবার। তৃতীয়বারটা আমি বলবো না, 96 পাতানো নির্বাচনে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিএনপি যে নির্বাচন করে সরকার গঠন করেছিল সেটি মাত্র 2-3 মাস টিকেছিল, সেটিকে আমি সরকার বলি না। তো অন্তত 2 দফায় তারা রাষ্ট্র শাসন করেছেন, 91 থেকে 96, 2001 থেকে 6। তো এই 10 বছরেও আমরা তাদের কাছে আমাদের এমন প্রত্যাশা ছিল না যে তারা খলিফা হয়ে যাবেন, বাট মোটা দাগে কিছু জবাবদিহিতা চাইবার ছিল আমাদের নাগরিক হিসেবে, আমরা সেটি পাইনি। বিএনপি আমাদের হতাশ করেছে, আওয়ামী লীগ আরও বেশি হতাশ করেছে। বিএনপি আমলে হতো চুরি, আর আওয়ামী লীগ আমলে হয়েছে ডাকাতি। তো চোরদের আমরা সহ্য করেছি, ডাকাতকে সহ্য করতে পারিনি। ডাকাতকে আমরা উৎখাত করেছি, তাড়িয়ে দিয়েছি, সবংশে পালিয়ে গেছে, তারা আন্ডারগ্রাউন্ড হয়ে গেছে, কিংবা শীতনিদ্রায় চলে গেছে, হাইবারনেশনে। তো যাই হোক, আবার কালের পরিক্রমায় আবার বিএনপি সরকারে, এবার জনাব তারেক রহমান সরকার প্রধানমন্ত্রী আমাদের। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন যে কথাগুলো বলবো আমার এই এপিসোডের সামনের দিকে, দয়া করে কেউ খুব চট করে সিদ্ধান্তে আসবেন না আমার সম্পর্কে যে আমি কারো প্রশংসা করছি, আমি কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করবার চেষ্টা করছি, বিষয়টি এরকম না। আমি কাউকে গ্লোরিফাই করার চেষ্টা করব না, আমি আমার মতো করে কিছু কথা বলবো। দয়া করে শেষ পর্যন্ত শুনে তারপর কিছু কমেন্ট করবার থাকলে করবেন, চট করে কমেন্টে আসবার দরকার নেই, সেটি অনেক সময় বুদ্ধিমত্তার পরিচয় হয় না। পুরো বক্তব্য না শুনে একটি কমেন্ট মাঝখান থেকে হয় না সেটি। তো এই জন্য অনুরোধ করছি বক্তব্য শুনবেন দয়া করে। তো তারেক রহমান সাহেব যখন দেশে আসলেন 2025-এর 25 ডিসেম্বর, নির্বাচনের ইমিডিয়েট আগে, তো আমরা দেখলাম শুরুতেই কিছু চমৎকার সিদ্ধান্ত তার এবং চমৎকার কিছু আচরণ। যেমন তিনি 300 ফিটে যে বিশাল গণসমাবেশে তিনি হাজির হয়েছিলেন,
ঘন্টার পর ঘন্টা বাসে করে আস্তে আস্তে তাকে যেতে হয়েছিল। সেখানে তিনি তার জন্য রক্ষিত একটি দামি চেয়ার, রাজকীয় চেয়ার সরিয়ে দিয়ে একটি প্লাস্টিকের চেয়ারে সেদিন তিনি বসেছিলেন। এটি কিন্তু প্রশংসনীয়। আমি আবারও বলছি, তার বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নেই, আমারও আছে অসংখ্য অভিযোগ। আজও তার বিরোধিতা করে জ্বালাময়ী একটি এপিসোড বানিয়েছিলাম কয়েক ঘন্টা আগে। তো আমারও অভিযোগ আছে, প্রতিনিয়তই অভিযোগ আছে, অনেক দুঃখ আছে, কষ্ট আছে, গ্রিভেন্সেস আছে, বাট সেটি একপাশে সরিয়ে রেখে এখন কিছু ভালো দিক তার বলার চেষ্টা করছি। এরপরে আপসেট হবেন না, ভিডিওর শেষের দিকে তাকে তুলোধুনোও করব, অপেক্ষা করবেন দয়া করে। তো সেটি আমার খুব ভালো লেগেছিল। এরপর তিনি এক সভায় বলেছিলেন, আমাকে মাননীয় বলবেন না। আমার খুব ভালো লেগেছে, কারণ মাননীয়র ছড়াছড়ি এখন আমাদের দেশে। মাননীয়র যন্ত্রণায় আমি সংসদের কার্যকলাপই দেখতে পারি না, কার্যাবলী আমার কাছে অসহনীয় মনে হয়, আমি অসুস্থ হয়ে পড়ি, আমার বমি আসে। সবাই শুধু মাননীয় মাননীয় করছে, ভয়ঙ্কর একটি প্রবণতা, অশ্লীল লাগে আমার কাছে এটি। তো তারেক রহমান মাননীয়ের বিরুদ্ধে গেলেন, মাননীয় তাকে বলতে নিষেধ করলেন, কিন্তু চেলা চামুন্ডারা, মোসাহেবেরা, চাটুকারেরা সেটি বন্ধ করেনি। তারা শুধু মাননীয় বলছে না, তারা মান্যবরও বলা শুরু করেছে এখন। দুদিন আগেই এক জ্যেষ্ঠ মন্ত্রী, বয়সে জ্যেষ্ঠ অন্তত, জনাব তারেক রহমানের চাইতে অনেক বেশি বয়স হবে তার, তিনি তাকে মান্যবর বলে সম্বোধন করলেন জাতীয় সংসদে। সঙ্গে সঙ্গে তারেক রহমান দাঁড়িয়ে বললেন যে আমাকে দয়া করে আপনি পরের বার যখন বক্তব্য দেবেন মান্যবর কথাটি আর বলবেন না, ব্যবহার করবেন না আমার নামের সঙ্গে। খুশি হয়েছি, জনাব তারেক রহমান ভালো কাজ করেছেন, তাকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই তার এই সিদ্ধান্তের জন্য। একই সঙ্গে এই মন্ত্রী এমপিদের ধিক্কার জানাই, যারা মাননীয়, মান্যবর, মহামান্য, রাজন এইসব ছাড়া কথা বলতে পারেন না। তাদের বলে রাখছি, হয়তো তাদেরও জানা আছে, তারপরে মনে করিয়ে দিচ্ছি, অ্যাডভান্সড কান্ট্রিগুলোতে কথায় কথায় মাননীয় মাননীয়, অনারেবল অনারেবল বলা হয় না। প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতিকে মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রাইম মিনিস্টার, লেডি প্রাইম মিনিস্টার, এইভাবে ম্যাডাম প্রাইম মিনিস্টার এইভাবে সম্বোধন করা হয়। স্যার, মাঝে মধ্যে স্যারও বলা হয়। তো মাননীয় বলতে হবে না, অনারেবল বলতে হবে না কথায় কথায়, আর সেগুলো শুনতে অশ্লীল লাগে, তৈলমর্দন বলে মনে হয়। দয়া করে এগুলো করবেন না, কারণ প্রধানমন্ত্রী নিজে নিষেধ করেছেন। লজ্জা থাকলে আপনারা এটি করবেন না, দয়া করে মাননীয় অত্যাচার থেকে আমাদের বাঁচান। আচ্ছা, তো যেটি বলছিলাম, তারেক রহমান সাহেব প্লাস্টিকের চেয়ারে বসলেন, মাননীয় বলা নিষিদ্ধ করলেন, নিষেধ করলেন খুব তাকে বলতে, মান্যবর বলতে নিষেধ করলেন খুব সিরিয়াসলি, স্ট্রংলি, বাট চলছে মহোৎসব। তিনি আরও কিছু চমৎকার পদক্ষেপ নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, যেগুলো প্রশংসনীয়। যেমন তিনি ভিভিআইপি প্রটোকল এড়িয়ে চলছেন। রাষ্ট্রের নাগরিকেরা যেমন ট্রাফিক জ্যামে বসে থাকছেন কোথাও যাওয়ার সময়, রিয়েল সিচুয়েশন ফিল করছেন, তিনিও তাই করছেন। চমৎকার, প্রশংসনীয়। তো তিনি এগুলো বেশ আমার কাছে ভালো লাগে, ছোট ছোট বিষয়, বাট আমি খুব খুশি হই। যেটি বলছিলাম যে তার কাছে আমি খলিফার আচরণ আশা করি না, বাট এই ছোট ছোট বিষয়গুলো আমাকে মুগ্ধ করে, আমার ভালো লাগে। এই প্র্যাকটিসগুলো আমাদের হওয়া দরকার। কেউ কেউ হয়তো বলবেন তিনি লোক দেখাবার জন্য করছেন, করুন, লোক দেখাবার জন্যই। লোক দেখাবার জন্য করতে করতে হতো একদিন এই প্র্যাকটিস আমাদের মধ্যে হয়ে যাবে। এটি গ্রামের প্রবচন, প্রবাদ কিংবা কাহাওয়াত বলি। তো গ্রামে এক ভিকিরিনী বিভিন্ন বাড়িতে হেঁটে হেঁটে ভিক্ষে করেন। তো এক কৃপণের বাড়িতে গিয়েছেন, ভিক্ষা দেন না তিনি, কাউকে দান খয়রাত করেন না। তো গিয়ে বলেছেন আমাকে একটু ভিক্ষা দেন। তো সেই গৃহকর্ত্রী রেগে গিয়ে তাকে বলছেন তোমাকে ভিক্ষা দেব না, ছাই দেব। তো ছাই তো তেমন কাজের জিনিস না, মাছ কাটার জন্য ব্যবহার করা হয়, হাঁড়ি পাতিল ধোয়ার জন্য গ্রামে। তো তিনি বললেন তোমাকে ছাই দেব, কারণ তিনি কৃপণ। ভিকিরিনী মাঝে মাঝে এসে হানা দেন, তার বিরক্তি আসে। তো বিরক্ত হয়ে বললেন তোমাকে ছাই দেব। তো ভিকিরিনী বললেন হ্যাঁ গো মা, আপনি ছাইই দেন। তো আশেপাশের লোকেরা অবাক হলো যে ছাই কেন চাচ্ছে ভিক্ষার পরিবর্তে, টাকা পয়সা চাল ডাল হয়তো হতে পারত। তো বলছে আপনি ছাই দেন, ছাই নেব আমি। তো সবাই অবাক। পরে অন্যরা সেই গৃহকর্ত্রীর অনুপস্থিতিতে সেই ভিকিরিনীকে জিজ্ঞেস করলেন আপনি ছাই কেন চাইছিলেন? তো তিনি তখন উত্তরে বললেন যে ছাই তার কাছ থেকে আমি কয়েকদিন ধরে নিব, নিতে নিতে আর আমাকে ছাই দিতে দিতে তার হাত আসবে, অর্থাৎ ভিক্ষে দেওয়ার অভ্যেস হবে। প্রথমে ছাই, পরে হয়তো চাল ডাল টাকা পয়সা সেই হাত থেকে বেরোতে পারে। তো যদি ধরেও নেই যে প্রধানমন্ত্রী তারেক রহমান লোক দেখাবার জন্যে, জনতুষ্টির জন্যে এইসব কাজগুলো করছেন, মাননীয় মান্যবর শুনতে চাচ্ছেন না, ভিভিআইপি প্রোটোকল নিষেধ করেছেন, রাস্তায় বিলবোর্ডে তার ছবি থাকলে সেগুলো নিষিদ্ধ করছেন, তো হোক, সেরকম হলেও ভালো। আস্তে আস্তে তিনি
সেই কাজটি তার অভ্যেস হয়ে যাবে, হেবিচুয়ালি করতে পারবেন, অন্যরাও তাকে দেখে দেখে শিখবেন। ভালো, এভাবেই হবে। ফাইন। আচ্ছা, তো সম্প্রতি সংবাদপত্রের মালিক সম্পাদকদের সঙ্গে তার একটি মিটিং হলো, নিশ্চয়ই আপনারা অবগত আছেন প্রিয় দর্শক শ্রোতা। তো সেখানে মিটিংয়ে তাকে বলা হলো, সম্পাদকরা, পত্রিকার মালিকরা তাকে মনে করিয়ে দিলেন যে আপনি সম্প্রতি আপনার দলের এমপি মন্ত্রীদের জন্যে সরকারি প্লট এবং শুল্কমুক্ত গাড়ি নিষিদ্ধ করলেন। তো এতে কিন্তু আপনার অনেক এমপির মন খারাপ হয়েছে। তো উত্তরে তারেক রহমান বললেন, হ্যাঁ আসলে আমারও মন খারাপ। তো তারা জানতে চাইলেন কেন? তো তিনি বললেন, আমিও তো সুযোগটি হারালাম, অর্থাৎ আমিও তো সরকারি প্লট পেলাম না কিংবা শুল্কমুক্ত গাড়ি। শুধু তারাই হারাননি, তাদেরই মন খারাপ হয়নি, আমারও হয়েছে, এই অপ্রাপ্তির বেদনা। আচ্ছা, ভালো। তো সেদিন দুপুরের খাবারের ব্যবস্থা ছিল সেখানে। তো দুপুরের খাবারে তিনি আমন্ত্রণ জানালেন সংবাদপত্রের মালিক সম্পাদকদের এবং আগে বলে নিলেন যে আমি জানি না খাবার আপনাদের পছন্দ হবে কিনা, নাও হতে পারে, আমি তো খাবারের বাজেটে কাটছাট করেছি, কাঁচি চালিয়েছি। এবং জানালেন যে আগে খাবারের পার হেড সেখানে খাবারের জন্য ব্যয় করা হতো 800 টাকা। যখনই কোনো খাবারের আয়োজন করা হতো 800 টাকা, প্রতিজনের জন্য 800 টাকা। আর সেটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে খাবার আসতো 800 টাকার খাবার। তো আমি কাঁচি চালিয়েছি, আমি খাবারের খরচ কমিয়ে দিয়েছি, 150 টাকায় নামিয়ে এনেছি। এখন থেকে 150 টাকার খাবারই আমাদের খেতে হবে, আমি সহ বাকি সবার। তো সেদিন খাবারের মেনুতে ছিল সাদা ভাত, ঢেঁড়স ভাজি, লাউ চিংড়ি, ডিমের কারি, অর্থাৎ ডিম ভুনা কিংবা ঝোল দিয়ে ডিম রান্না করা, এরকম কিছু। আর শেষে ছিল ছোট্ট বাটিতে সামান্য দই, 150 টাকায় যা হয়। তো হয়তো 150 টাকায় তা হবেও না, সাবসিডাইজ ছিল, পর্যটন কর্পোরেশন হয়তো একটু কম দামেই দিয়েছে খাবারটি। তো প্রিয় দর্শক শ্রোতা, এইটি আমার খুব ভালো লেগেছে। লোক দেখানো হলেও ভালো, কেউ কেউ বলবেন লোক দেখানো হোক, তাও আমি পছন্দ করছি, খুব অ্যাপ্রিসিয়েট করছি। আর আমাকে সঙ্গে সঙ্গে মনে করিয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জীবদ্দশায় সরকারি সফরে বিভিন্ন জেলা পরিদর্শনে বিভাগীয় পর্যায়ে গেলে বিভাগীয় কমিশনার কিংবা ডেপুটি কমিশনার, ডিসি সাহেবরা দুপুরের খাবারের আয়োজন করতেন সেখানে। তো দুই এক জায়গায় তারা অপদস্থ হয়েছেন, তারা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বকা শুনেছেন। তারা বিশাল খাবার দাবারের আয়োজন করেছিলেন, মাছ মাংস এটা সেটা, চব্য চস্য লেজ্জ পেয়েও সব রকমের খাবার সেখানে ছিল। তো জিয়াউর রহমান তাদেরকে বকে দিয়েছেন যে কার টাকায় আপনারা এই আয়োজন করেছেন, গরিব রাষ্ট্র, গরিব দেশ, আপনি এত বড় বাজেট কোথায় পেলেন যে আমার জন্য এত খাবারের আয়োজন করেছেন, ভবিষ্যতে সাবধানে থাকবেন, এরকম যাতে আমি আর কখনো না দেখি। অসংখ্যবার তারা বকা শুনেছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও জানেন তিনি অত্যন্ত মিতব্যয়ী ছিলেন, খাওয়া দাওয়া পড়া সব কিছুর ব্যাপারে। তিনি অনেকবার বিদেশ সফর করেছেন, সঙ্গে সরকারি আমলারা ছিলেন, কখনো মন্ত্রী কিংবা এমপি ছিলেন। তো এমনও হয়েছে যে বিদেশ সফর শেষে দেশে ফিরে আসবেন, তো তার হয়তো তারেক রহমান কিংবা কোকোর জন্যে, প্রধানমন্ত্রীর প্রয়াত ভাই কোকোর জন্যে কোনো কিছু কিনতে ইচ্ছে করতো, বা তার পত্নী বেগম খালেদা জিয়ার জন্য, কিন্তু তার কাছে যথেষ্ট টাকা থাকতো না, যথেষ্ট ডলার এন্ডোর্স করে নিয়ে যেতেন না। তো তখন তিনি দু একবার ধার করেছিলেন কোনো সচিবের কাছ থেকে, কোনো এমপি মন্ত্রীর কাছ থেকে। জানতে চেয়েছিলেন বিনীতভাবে, আপনাদের কারো কাছে কি কোনো ডলার স্পেয়ার করবার মতো আছে, $10-20, $50, যা আমি বেতন পেয়ে ঢাকায় গিয়ে ফেরত দেব। তো এরকম দু একবার ধার নিয়েছিলেন কারো কারো কাছ থেকে। তো সেই দিনগুলোর কথা মনে পড়ে, নস্টালজিক হই। এমনই তো হওয়া দরকার ছিল, এমনই তো হওয়া দরকার আমাদের সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধানের। হয়েছে কি অতীতে? হয়নি। তো অপব্যয়, অপচয়ের, অর্থ লোপাটের মহোৎসব চলছিল বছরের পর বছর, আমরা দেখেছি। তো এখন যখন দেখি যে খাবারের বিল 800 টাকার পরিবর্তে 150 টাকা, ভিভিআইপি প্রটোকল নেওয়া হচ্ছে না, কিংবা এমপিদের জ্বালানি খরচ 30% কাট করা হয়েছে, ভালো লাগে এগুলো। তো এগুলো নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভালো কাজ। তবে সঙ্গে তাকে এটিও বলবো, আপনার এই ভালো কাজগুলো ম্লান হয়ে যাচ্ছে, কারণ আপনার কথায় কাজে অন্যান্য জায়গায় মিল পাচ্ছি না। আপনি নির্বাচনের আগে বলেছিলেন অনেকবার, অনেকগুলো জনসভায় চিৎকার করে বলেছিলেন গণভোটের পক্ষে আপনারা, আমি আছি, আপনারা ভোট দেবেন, হ্যাঁ ভোট। অথচ নির্বাচন পরবর্তী সময়ে যখন সরকার গঠন করলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আপনার নাক কাটছেন প্রতিনিয়ত, অনেকবার কেটেছেন, প্রতিনিয়ত কেটেই চলেছেন। তিনি গণভোটকে কটাক্ষ করছেন, তিনি জুলাই সনদকে কটাক্ষ করছেন। শুধু যে মানছেন না তাই না, শুধু এটি বলছেন না যে টেকনিক্যাল অসুবিধার কারণে আমরা এগুলো মানতে পারছি না, এই কথা বললেও আমরা সহ্য করতে পারতাম,
কিন্তু তিনি অবহেলা করছেন, উপেক্ষা করছেন, তিরস্কার করছেন, ছোট করবার চেষ্টা করছেন গণভোটকে, জুলাই অভ্যুত্থানকে, এমনকি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে। তো সেগুলো আপনার নাক কান কেটে দেওয়া হচ্ছে, কারণ আপনার সেই আহ্বানের সঙ্গে জনগণের কাছে আপনি যে আহ্বান জানিয়েছিলেন ভোটারদের কাছে, তার সঙ্গে তার এই আচরণের কোনো মিল নেই। এখন সঙ্গে আবার যুক্ত হয়েছে নানান রকম আইন কানুনের ব্যাখ্যা দিয়ে আমাদের বোকা বানাবার চেষ্টা করছে আপনার আইনমন্ত্রী আসাদুজ্জামান। দয়া করে এদের একটু থামান প্লিজ, না হলে আপনার এই ভালো কাজগুলো, ছোট ছোট ভালো কাজ আপনি যেগুলো করবার চেষ্টা করছেন, আমরা খুশিও হচ্ছি, কিন্তু লাভ নেই। আমরা মোটা দাগে বিচার করছি। আমরা সেই জুলাই অভ্যুত্থানকে অস্বীকার করা, জুলাই সনদ বাস্তবায়নকে বিলম্বিত করা, কিংবা কৌশলে সেটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা, গণভোটকে অস্বীকার করা, এগুলোকে আমরা ভালো চোখে দেখছি না। এদেশের কোটি কোটি মানুষ এগুলোকে ভালো চোখে দেখছে না। তাই আসল জায়গায় আসুন, সেই জায়গাগুলো অ্যাড্রেস করুন। ছল চাতুরি যদি করবার চেষ্টা করে থাকেন সেগুলো বন্ধ করুন। তাহলে আপনার এই ছোটো ছোটো ভালো কাজগুলোকে আমরা মূল্যায়ন করব, আমরা খুশি হব। দেশের মানুষ আপনার বাবাকে স্মরণ করবেন, আপনার মধ্যে আপনার বাবার ছবি খুঁজবো আমরা, আপনার মায়ের ছবি খুঁজবো আমরা। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য এবং আমাকে সহ্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।